রিভার্স চার্জ মেকানিজম বলে একটা শব্দ জিএসটিতে বলা হয়, ছোটো করে একে আরসিএম বলে। তাই রিভার্স চার্জ বুঝতে গেলে আগে ফরওয়ার্ড চার্জ কনসেপ্টটাকে হোল্ড করি একবার 1 সেকেন্ডের মধ্যে। সেটা এই যে ক্রেতা সে ট্যাক্স দেবে কাকে? বিক্রেতাকে। বিক্রেতা তার সঙ্গে আইটিসি অ্যাডজাস্ট করে হোক বা না করে হোক সেই টাকাটা তাকে থ্রু অনলাইন পেমেন্ট সিস্টেমে গভর্নমেন্টকে জমা দিয়ে আসতে হবে। তাহলে এখানে কি বলা হলো? ক্রেতা ট্যাক্স দেবে আর বিক্রেতা ট্যাক্স জমা দেবে, রাইট? বিক্রেতা যখন কিনেছিল তখন সে আবার ট্যাক্স দিয়েছিল, যার কাছ থেকে সে কিনেছিল সে ট্যাক্স জমা দিয়েছিল। এই যে মেথডটা চলছে সিরিজ করে চলবে, তাকে আমরা বলবো ফরওয়ার্ড চার্জ মেকানিজম বা ফরওয়ার্ড মেকানিজম। ফাইন। এই ফরওয়ার্ড মেকানিজম নিয়ে বেশি কোনো কথাবার্তা বলা হয় না, এটা নর্মাল মেথড। অ্যাবনর্মালটা হলো রিভার্স, মানে এই ফরওয়ার্ডে ঠিক উল্টোটা হবে। যে ক্রেতা সে নিজেই ট্যাক্স জমা দেবে, যে ক্রেতা সে নিজে যে পরিমাণ ট্যাক্স দিয়েছে, যে পরিমাণ ট্যাক্স হয় সে নিজেই ট্যাক্সটা জমা দিয়ে আসবে। কারণ সরকার খুব বিপদে পড়লো, সার্ভিসগুলোকে নিয়ে কখন যে কে কাকে বিক্রি করছে, কে কাকে কোন সার্ভিস পেতে যাচ্ছে, অনেক সময় ট্যাক্সের ঠিকঠাক করে আদায় হচ্ছে না। সরকার তখন বললো কতগুলো সার্ভিসের জন্য সার্ভিসকে ও ইয়ারমার্ক করে দিল যে এত রকম সার্ভিস হয়, 14টা 17টা সার্ভিসকে বলা হয়েছে নোটিশ দিয়ে, এই সার্ভিসগুলোর জন্য যে সার্ভিস রিসিপিয়েন্ট সে নিজে ট্যাক্স দেবে, সার্ভিস রিসিপিয়েন্ট। পাক্কা? তো আর এটা সেকশন 9/3-তে বলা হয়েছে। তাহলে সার্ভিসের ক্ষেত্রে যে রিসিপিয়েন্ট ট্যাক্স দেবে সেটা বলা হলো 9(3)-তে। এই রিভার্স চার্জ মেকানিজমের একটা দ্বিতীয় পরিস্থিতি বলা হয় আছে, সেটা হচ্ছে 9(4)-এ বলা হয়েছিল যদি কোনো আনরেজিস্টার্ড ব্যক্তির দ্বারা রেজিস্টার্ড ব্যক্তিকে যোগান দেওয়া হয়, তাহলে রিসিপিয়েন্ট হয়ে গেল রেজিস্টার্ড আর সেলার হয়ে গেল কি আনরেজিস্টার্ড। তো চিন্তা করে নে, তুই আমি সাধারণ লোক, আমরা একটা আনরেজিস্টার্ড লোক, আমি একটা রেজিস্টার্ড বিক্রেতাকে বিক্রি করলাম, তার রেজিস্টার্ড যেমনি বিক্রেতা কিনলো সঙ্গে সঙ্গে তার চালান সিস্টেম ইনভয়েস সিস্টেমের মধ্যে সেটা ঢুকে গেল, তো ওই ট্যাক্সটা তো আমার কাছ থেকে নিতে পারবে না। অতএব সে যে কিনছে সে নিজেই ট্যাক্সটা গিয়ে জমা দিয়ে আসবে। তাহলে রিভার্স চার্জ মেকানিজমের জন্য দুটো তত্ত্ব হলো, একটা উইথ রিগার্ড টু সার্ভিসেস অনলি সাম স্পেসিফাইড সার্ভিসেস, আর উইথ রিগার্ডস টু দ্য সেল অফ গুডস অলসো by an unregistered person to a registered person। পাক্কা? এই ব্যাপারটাকে বলা হলো আরসিএম। তাহলে দেখা যাক যে কোন গুডসগুলো আছে যেটা আনরেজিস্টার্ড বায়ার, আনরেজিস্টার্ড সেলার, রেজিস্টার্ড সেলারকে বিক্রি করলে তাতে তোমাকে আরসিএম দিতে হবে, আরসিএম পদ্ধতি অ্যাপ্লিকেবল হয়। তার মধ্যে একটা হচ্ছে কাজু নাট, কাজু বাদাম। পাক্কা? এটা কিন্তু সেলটা ছাড়ানো হয়নি, মানে গোটা কাজু বাদাম যেমন কিনতে পাওয়া যায়, সেটা কোনো একজন এগ্রিকালচারিস্ট তিনি একটা রেজিস্টার্ড বিক্রেতা বিক্রি করলেন, ট্যাক্সকে দেবে রেজিস্টার্ড ক্রেতা। ওকে? বিড়ি পাতা সেম গল্প। 3 নম্বর হচ্ছে তামাক পাতা, একই গল্প। সিম্পল কথা, ইন অল কেসেস আনরেজিস্টার্ড সেলার ইজ সেলিং গুডস টু দি রেজিস্টার্ড সেলার, রেজিস্টার্ড বায়ার। পাক্কা? তাহলে তামাক পাতা, সিল্কের সুতো, কাঁচা কার্পাস। ওকে? তোমার স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরি বা লোকাল অথরিটি যখন কোনো লটারি বিক্রি করে, লটারি ক্ষেত্রে লটারি ডিস্ট্রিবিউটর যিনি আছেন বা বিক্রয় প্রতিনিধি যিনি আছেন, যিনি লটারিটা বিক্রি করছেন, তিনি নিজে জিএসটি দেবেন, সরকার আর জিএসটি দেবে না। পাক্কা? আর সরকার নিজেই জিএসটি দিলে নিজেই জিএসটি নেবে, এটাই আর কি নাকি? তো সরকার লটারি বিক্রি করলে যে রিসিপিয়েন্ট অফ দি, মানে লটারি বিক্রেতা ডিস্ট্রিবিউটর যারা আছে তারা। পাক্কা? যদি ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ সরকার বিক্রি করছে, সরকারের কাছে এমএসটিসি বলে একটি সংস্থা আছে, মেটাল স্ক্র্যাপ ট্রেডিং কর্পোরেশন। তো ওরা কি করে, ওদের মাধ্যমে কি করে, ওরা সরকারের কাছে প্রচুর ভাঙা লোহা এটা সেটা রামসাম যদুমধু জিনিসপত্র ওরা বিক্রি করে দেবে সরকার। সেক্ষেত্রেও কিন্তু রেজিস্টার্ড বায়ার কিনলে রেজিস্টার্ড বায়ার উইল অনলি পে দ্য জিএসটি, সরকার নিজে কোনো জিএসটি দেওয়া দেয়, মানে আরসিএম কাজ করবে এক কথায়।
আর কিছু কথাবার্তা বলছে যে যদি কোনো প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সার্টিফিকেট বিক্রি করা হয়, মানে লেন্ডিং সার্টিফিকেট ধার দেওয়ার জন্য যে শংসাপত্র আছে সেটা বিক্রি করা হলো, সেক্ষেত্রে তুমি কোনো রেজিস্টার্ড বায়ার কিনলে সে ট্যাক্স দেবে। তাহলে এটা হলো গুডসের গল্প। এখানে 8টা গুডসের কথা বলা হয়েছিল: কাজু বাদাম, বিড়ি পাতা, তামাক পাতা, সিল্কের সুতো, কার্পাস, লটারি, স্ক্র্যাপ অ্যান্ড ওয়েস্ট অনলি ইন কেস অফ গভর্নমেন্ট, লটারিও ইন কেস অফ গভর্নমেন্ট অনলি। আর এছাড়া কিছু একটা কথা বলেছে যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সার্টিফিকেট, যে এখানে এই সার্টিফিকেটটা তুমি বিক্রি করলে সে তাড়াতাড়ি করে লোন পাবে, এই ধরনের কিছু জিনিসও এক ধরনের গুডস। পাক্কা? দেন যে কথাটা বলা হচ্ছে যে এটা তো গেল গুডসের ক্ষেত্রে, এটা গেল গুডসের ক্ষেত্রে। সার্ভিসের ক্ষেত্রে কী বলা হলো না, সার্ভিসের ক্ষেত্রে বলা হচ্ছে কতগুলো স্পেসিফাইড সার্ভিসকে বলা হলো। তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সপোর্ট এজেন্সি, গুডস ট্রান্সপোর্ট এজেন্সি। লরি কোম্পানি যদি ওরা কী করলো, লরি কোম্পানি গুডস সাপ্লাই করে কোনো না জায়গাতে গুডস দিয়ে আসবে, সে যদি 12% জিএসটি না দিয়ে থাকে ওখানটায়, তাহলে সে তার সার্ভিসটা আরসিএমের আন্ডারে চলে এলো। আরসিএমের আন্ডারে আসবে যদি সেটা কোনো, আবার বলি, এজেন্সিটার নাম কি বললাম, গুডস ট্রান্সপোর্ট এজেন্সি। পাক্কা? তারা সার্ভিস দেবে। কাকে সার্ভিস দেবে ভাই? কাকে সার্ভিস দেবে না কোনো কারখানাকে, যারা রেজিস্টার্ড কারখানা, কোনো কোঅপারেটিভকে, যিনি কোনো না কোনো জিএসটিন হোল্ডার, নিবন্ধিত কোনো না কোনো ব্যক্তিকে, কোনো বডি কর্পোরেটকে, কোনো অ্যাসোসিয়েশন অফ পার্সনকে, বা সাময়িকভাবে করযোগ্য হচ্ছে এমন কোনো লোক, ক্যাজুয়ালি ট্যাক্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এমন কোনো লোককেও যদি ট্রান্সপোর্ট এজেন্সি গুডস নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসে এবং 12% জিএসটি যদি সে না প্রদান করে থাকে, তাহলে আজকে তাকে আরসিএম পদ্ধতিতে যে রিসিপিয়েন্ট অফ দিস গুডস, রিসিপিয়েন্ট অফ দ্যাট সার্ভিস, তাকে ট্যাক্স দিতে হবে। হলো, দিস ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আরে উকিল, সিনিয়র উকিল হোক বা জুনিয়র উকিল হোক, an individual advocate including a senior advocate or a firm of advocates, তারা যদি কোনো বিজনেস এন্টিটিকে যদি সার্ভিস দিয়ে থাকে, অন্য কাউকে নয় কিন্তু, বিজনেস এন্টিটিকে যদি সার্ভিস দিয়ে থাকে, তাহলে সেই বিজনেস এন্টিটি নিজেই জিএসটি দেবে। পাক্কা? তেমনি আরেকটা আরবিট্রাল ট্রাইব্যুনাল আছে। ধরে যাক সরকার বললো তোমাকে ট্যাক্স দিতে হবে, সে বললো কেন ট্যাক্স দেবো, আইনে তো এখানে ছাড় আছে, আমাকে ট্যাক্স দিতে বলছো কেন, এটা নিয়ে একটা আরবিট্রেশন হলো, একটা ট্রাইব্যুনালে গেল। পাক্কা? তাহলে সেখানে একটা সার্ভিস হচ্ছে সার্ভিস সাপ্লাইড বাই অ্যান আরবিট্রেটর। তাহলে সালিসি বসে সেখানে সিদ্ধান্ত করা হলো। এই যে এর জন্য ওর যে একটা সার্ভিস দিল কি দিল না, সেই সার্ভিসটা কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়িক সংস্থাকে যদি দেওয়া হয়, কোনো বিজনেস এন্টিটিকে দেওয়া হলে, তাহলে বিজনেস এন্টিটি উইল পে ট্যাক্স। পাক্কা? এরপর একটা সার্ভিস আছে, তাকে বলা হয় গ্যারেন্টি সার্ভিস বা সিকিউরিটি সার্ভিস। তুমি লোন নাও, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, লোন ফেল করলে আমি টাকা দিয়ে দেবো, তার জন্য আমার কোনো ইনকাম হয়, ইটস এ সার্ভিস। সেক্ষেত্রে বলছে যে শুধুমাত্র অ্যাসোসিয়েশন অফ পার্সনস বা পার্টনারশিপ হলে তবেই ট্যাক্স দেবে। রেসিপিয়েন্ট যদি এওপি হয় অথবা পার্টনারশিপ হয় তবেই ট্যাক্স দেবে, নাহলে দেবে না। রাইট? এবার আবার একটা সরকারি গল্প। সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ তারা যদি কি করেছে, তারা যদি কোনো সেবা সরবরাহ করেছে, কিন্তু সেই সেবা সরবরাহের মধ্যে ইমুভেবল প্রপার্টি রেন্ট দিয়ে কোনো টাকা পায়নি, মানে এক্সক্লুডিং রেন্ট অফ ইমুভেবল প্রপার্টি বা স্পিড পোস্ট, এক্সপ্রেস পোস্ট, পার্সেল বা লাইফ ইন্স্যুরেন্স, ডাক বিভাগের যে সমস্ত সেবাগুলো থাকে সেইগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। জাহাজ বা জাহাজ সংক্রান্ত, জাহাজের অভ্যন্তরে বা বাইরে যে ধরনের সেবা দেওয়া থাকে সেগুলো ছাড়া বাকি। তাহলে কী কী বাদ দেওয়া গেল? 1 নম্বর হচ্ছে ইমুভেবল প্রপার্টি রেন্ট, 2 নম্বর হচ্ছে স্পিড পোস্ট, 3 নম্বর হচ্ছে বিমান বা ভাতার মধ্যে বা জাহাজের মধ্যে যে সেবা, এইগুলো ছাড়া যদি ভারত সরকারের মানে কেন্দ্র বা রাজ্য সরকার অন্য কোনো রকম সেবা দিয়ে থাকে, কাকে সেবা দেবে? জিএসটি থাক বা না থাক এমন যে কোনো ব্যবসায়িক সংস্থাকে, সেটি ব্যবসায়িক সংস্থা হলেই হবে, বিজনেস এন্টিটি হলেই হবে। বিজনেস এন্টিটি ইজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্যাট সার্ভিস অ্যান্ড হি উইল পে ট্যাক্স। পাক্কা? সে জিএসটি থাক বা জিএসটি নাই থাক।
এরপরে কথা হচ্ছে তোমাকে একটু আগে যেটা বাদ দিলাম সেটা কি না, রেন্টিং অফ ইমুভেবল প্রপার্টি, মানে ঘর সরকার বললো যে আমি আমার একটা এত একটা বাড়ি আছে, যে বাড়িটা আমি ভাড়া দেবো। তো সরকার ভাড়া দিল, কে নিল? জিএসটিনওয়ালা কোনো লোক নিল, রেজিস্ট্রিকৃত কোনো লোক নিল। তাহলে যে রেজিস্ট্রিকৃত লোক ঘর ভাড়া নেবে সে নিজেই ট্যাক্স দিতে যাবে, সুতরাং সে আরসিএমের মধ্যে পড়লো। পাক্কা? আমি একটা কোম্পানির ডিরেক্টর, আমি কোম্পানির ডিরেক্টর হলে তো আমি কোম্পানিকে কিছু না কিছু সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিসের জন্য কোম্পানি নিজের জিএসটি দেবে, মানে আরসিএমের মধ্যে পড়লো। ডিরেক্টর নিজে কোনো ট্যাক্স দেবে না। দ্য রিসিপিয়েন্ট অফ দি সার্ভিস ইজ দ্য কোম্পানি, তো ইট উইল পে ট্যাক্স। লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট, সেক্ষেত্রে যে বিমা সংস্থার হয়ে তিনি এজেন্সিটা চালাচ্ছেন, পাক্কা, সেই বিমা সংস্থা নিজে আরসিএম দেবে, মানে আরসিএমের মধ্যে পড়লো, সে ট্যাক্স দেবে, রাইট? এরা বলছে যে রিকভারি এজেন্ট, আমি লোন দিয়েছিলাম 10 জন 50 জনকে লোন দিয়েছি, স্যার তাদের মধ্যে কেউ টাকা দিতে চাইছে না, আমি একটা রিকভারি এজেন্টের কাজ করি যে টাকা আদায় করে দিই। সেক্ষেত্রে বলছে যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল সংস্থা, একটি ব্যাংকিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংকিং সংস্থা যারা এই টাকা তোমাকে নিয়োগ করেছিল, তারা নিজেরা ট্যাক্স দেবে আরসিএমে, পাক্কা? আর এরা বলছে লেখক বা গানের সুরকার শিল্পী এমন কেউ যদি প্রকাশক বা গানের কোম্পানিকে এরকম কিছু জিনিস বিক্রি করেছিল তার রাইটটা, তাহলে তার জন্য যে জিএসটি পড়লো, মানে আমি একটা বই লিখেছি, বই লিখে আমি সাঁতরা পাবলিকেশনকে দিয়েছি, সাঁতরা পাবলিকেশন বইটা ছাপিয়ে বিক্রি করছে, জিএসটি তো আমি তো সার্ভিস দিলাম তোমাকে, এই জন্য সাঁতরা পাবলিকেশন উইল পে ট্যাক্স, তো আরসিএমের মধ্যে পড়ে গেল, হি ইজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্যাট সার্ভিস, পাক্কা? এরকম আরও দু তিনটে আছে। এটা বলছে তত্ত্বাবধান কমিটির সদস্যরা যা আরবিআই দ্বারা গঠিত হয়েছে, বুঝলি, একটা অনেক সময় সুপারভাইজিং বা ওভারসিং এজেন্সি তৈরি করা হয়। আরবিআই বললো যে দেখো আমি এই ব্যাংকের জন্য তোমাকে, এই ব্যাংক ঠিকঠাক চলছে না, আরবিআই কি বললো যে এই ব্যাংকটা প্রাইভেট ব্যাংক, এ ভালো করে চলছে না, ঠিকঠাক চলছে না, এর কিছু না কিছু প্রবলেম হচ্ছে, তো একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সংস্থা বা কাউকে বললো যে তুমি একে ওভারসি করো, তার জন্য তোমাকে রিজার্ভ ব্যাংক নিজেই জিএসটি দেবে, রাইট? ওই সংস্থা নিজে দেবে না। ওকে, তাহলে আরবিআই নিজে এখানে জিএসটি দেবে ইন কেস অফ ওভারসিং অ্যাক্টিভিটি, পাক্কা? কোনো সংস্থাকে দিয়ে করাতে পারে বা আরবিআই নিজেই একটা কমিটি করে করাতে পারে। সার্ভিস সাপ্লাইড বাই ইন্ডিভিজুয়াল ডাইরেক্ট সেলিং এজেন্ট, ওকে, আদার দ্যান বডি কর্পোরেট অর এলএলপি। আবার বলি স্বতন্ত্র সরাসরি ব্যক্তি বিক্রয়, মানে হচ্ছে যে অনেক সময় ডাইরেক্ট সেলিং এজেন্ট আছে, মানে কোম্পানি থেকেই বিক্রি করা হলো ডাইরেক্টলি, তুই নিয়ে গিয়ে লোকের বাড়ি বাড়ি বিক্রি করে দিস, মাঝখানে কেউ থাকে না। সেক্ষেত্রে যদি একটা ব্যাংকিং কোম্পানি বা এনবিএফসি কোম্পানি হয়, এই ধরনের সার্ভিসটা দিয়ে থাকে। আমি আবার একটুখানি ভালো করে বলি, মনে কর একটা কোম্পানি কিছু একটা ক্রেডিট কার্ড বিক্রি করছে, কোম্পানি ক্রেডিট কার্ডের জন্য আমরা ডাইরেক্ট সেলিং এজেন্ট, বুঝলি, ডাইরেক্ট সেলিং এজেন্ট বলা হয়, ডিএসএ বলা হয়, বলে আমি ফোন করছি আমাদের একটা ডিএসএ থেকে, তোকে ক্রেডিট কার্ডটা বিক্রি করে দেবে। তাহলে এক্ষেত্রে কে ট্যাক্স দেবে? ওই ডিএসএ দেবে নাকি ওই কোম্পানিটা ওই ব্যাংকটা দেবে? ওই ব্যাংকটা দেবে আরসিএম, ডিএসএ নিজে কোনো দেবে না। ডিএসএ সার্ভিসটা দিচ্ছে কিন্তু অন বিহাফ অফ ব্যাংক অনলি, সো ব্যাংক ওই সার্ভিসটার জন্য যা যা হয় জিএসটি, তার জন্য ব্যাংক জিএসটি দেবে, পাক্কা? এই নর্মালি এরকম আছে, আরও 2-4টে আছে যেগুলো যে সার্ভিসগুলোর জন্য আরসিএম মেকানিজম কাজ করবে। ওকে।